ইরানের ভবিষ্যৎ কি আরও নির্দিষ্ট করে যদি বলি, একবার ভাবুন তো, যদি রাতারাতি দেশটির পুরো নেতৃত্বই উধাও হয়ে যায় তাহলে কি ঘটবে? আসুন আজ আমরা এই জটিল প্রশ্নটাই একটু তলিয়ে দেখি, যার উত্তর কিন্তু গোটা অঞ্চলের ভবিষ্যৎই পাল্টে দিতে পারে। আসুন একটা চরম পরিস্থিতির কথা ভাবা যাক। ধরা যাক ইরানের সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে একটা সফল হামলা চালানো হয়েছে, আর রাতারাতি দেশের সব শীর্ষ নেতা নিহত হয়েছেন। ঠিক তার পর মুহূর্তে কি হবে? প্রথমেই মনে হতে পারে যে সরকার তো সাথে সাথেই ভেঙে পড়বে, তাই না? কিন্তু বাস্তবতা কিন্তু তার চেয়ে অনেক বেশি জটিল। আচ্ছা, তাহলে আসলে কি ঘটবে এমন একটা হামলার পর? ক্ষমতার যে কমান্ড চেইন, সেটা কি সত্যি ভেঙে পড়বে? সূত্রগুলো কিন্তু বলছে যে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর আসলে বেশ সোজাসাপটাই হবে। মানে ক্ষমতার শূন্যতার যে ধারণাটা করা হয় তেমনটা না হয়ে চেইনে ঠিক তার পরের নেতাই দায়িত্ব নিয়ে নেবেন। আচ্ছা, ধরলাম সরকার ভাঙল না, তাহলে কি বাইরে থেকে একটা নতুন বন্ধুভাবাপন্ন সরকার বসিয়ে দেওয়া যাবে? এখানেই কিন্তু আসল চ্যালেঞ্জগুলো শুরু হয়। আর এর পরপরই শুরু হবে একটা ডমিনো এফেক্ট। ভাবুন, একটা বিদেশি সমর্থিত পুতুল সরকার বসানো হলো। এর অনিবার্য ফল কি হবে? সামরিক বাহিনী বিদ্রোহ করবে, সাধারণ মানুষ বিদেশি শাসন মানবে না, আর সব মিলিয়ে পরিস্থিতি একটা অন্তহীন সংঘাতের দিকেই চলে যাবে। এই চ্যালেঞ্জটা ঠিক কতটা বড় তা বুঝতে এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান। দেখুন, গাজার মতো একটা ছোট্ট এলাকা নিয়ন্ত্রণ করতেই যদি এত বেগ পেতে হয়, তাহলে ইরানের মতো বিশাল একটা দেশকে কন্ট্রোল করাটা যে প্রায় অসম্ভব একটা কাজ, তা তো বোঝাই যাচ্ছে। আর এটা কিন্তু শুধু কোনো তত্ত্বকথা নয়, আমাদের হাতে সাম্প্রতিক ইতিহাসই আছে যা এই চ্যালেঞ্জগুলোকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যেমন ধরুন আফগানিস্তানের কথা। সেখানে কি হয়েছিল? ২০ বছরের এক লম্বা যুদ্ধ, ক্রমাগত প্রতিরোধ, আর শেষে বাধ্য হয়ে ফিরে আসা। এখন ভাবুন, ইরানে যদি সেরকম কিছু হয়, সেখানে তো জনসংখ্যা আরও বেশি, আরও ঐক্যবদ্ধ, জাতীয়তাবাদী চেতনাও অনেক শক্তিশালী। মানে পুরোটাই একটা দীর্ঘ চোরাবালির মতো যুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকি, যেখান থেকে বের হওয়ার পথ পাওয়া প্রায় অসম্ভব। আর এখানে জাতীয়তাবাদের শক্তিটা সবচেয়ে বড় হয়ে দেখা দেয়। ইউক্রেনের উদাহরণটাই দেখুন না। রাশিয়ার মতো শক্তিও কিন্তু তীব্র জাতীয়তাবাদী প্রতিরোধের কারণে পুরো দেশ দখল করার পথে এগোতে পারেনি। ইরানের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটবে। যে কোনো দখলদার শক্তিকে সেখানে একটা ঐক্যবদ্ধ এবং বলা যায় প্রতিকূল জনগণের মুখোমুখি হতে হবে। ফলে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণ ধরে রাখাটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাহলে আসল প্রশ্নটা হলো, যদি পুরো দস্তুর সরকার পরিবর্তন বা দেশ দখল করা সম্ভবই না হয়, তাহলে এই সম্ভাব্য সংঘাতের আসল উদ্দেশ্যটা কি হতে পারে? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের বিশ্লেষণের একেবারে কেন্দ্রে নিয়ে আসে। এই যে এত সামরিক প্রস্তুতি, এর পেছনের আসল লক্ষ্যটা তাহলে কি? বিশ্লেষকরা বলছেন, এখানে আসল উদ্দেশ্যটা বিজয় নয়, বরং ইরানকে সামরিক আর অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া, তাদের পারমাণবিক কর্মসূচিকে থামিয়ে দেওয়া, আর দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ করে দিয়ে অভ্যন্তরীণ অসন্তোষে আরও উস্কানি দেওয়া। মানে সরাসরি আক্রমণ না করে ইরানের প্রভাবকে ঠেকিয়ে রাখা। আর এটা কিন্তু আমেরিকার একটা পরীক্ষিত ফরেন পলিসি, যাতে বলা হয় প্রক্সি ব্যালেন্সিং। মানে সরাসরি নিজেরা না জড়িয়ে আঞ্চলিক মিত্রদের, যেমন ইসরায়েলকে ব্যবহার করে প্রতিপক্ষকে, যেমন ইরানকে, নিয়ন্ত্রণে রাখা। এতে আমেরিকার সরাসরি সামরিক জড়ানোর ঝুঁকিটা এড়ানো যায়। কিন্তু এই বড় বড় কৌশলের বাইরেও এই সংঘাতের পেছনে আরও একটা শক্তিশালী কারণ থাকতে পারে, যার সাথে হয়তো ইরানের সরাসরি কোনো সম্পর্কই নেই। আর সেটা হলো অভ্যন্তরীণ রাজনীতি। এখানে একটা দারুণ কথা বলা হয়েছে। মার্কিন রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ মিত্র যা চায় সে প্রায় তাই পায়। এর মানেটা কি? এর মানে হলো ইসরায়েলপন্থী লবির প্রভাব এতটাই বেশি যে অন্য কৌশলগত হিসাব যাই হোক না কেন, অনেক সময় শুধু একজন গুরুত্বপূর্ণ মিত্রকে খুশি করার জন্যই আমেরিকার পররাষ্ট্রনীতি ঠিক করা হতে পারে। ইতিহাস ঘাটলে কিন্তু পররাষ্ট্রনীতির সাথে নির্বাচনের ফলাফলের একটা পরিষ্কার যোগসূত্র দেখা যায়। যেমন ১৯৮০ সালে ইরানে জিম্মি উদ্ধারে ব্যর্থতার পরে প্রেসিডেন্ট কার্টার নির্বাচনে শোচনীয়ভাবে হেরে যান। আবার দেখুন, ২০১২ সালে ওবামার বিন লাদেন অপারেশনের সাফল্যকে তার পুনর্নির্বাচনের একটা বড় কারণ হিসেবেই দেখা হয়। কাজেই সামনে কোনো নির্বাচনে একটা আপাত বড় জয় দেখানোটা বেশ কাজের একটা রাজনৈতিক চাল হতে পারে।
এই যে ১৩ সংখ্যাটা দেখছেন, এটা হলো ১৯৮০ সালের নির্বাচনে জিমি কার্টারের পাওয়া ইলেকট্রোরাল ভোটের সংখ্যা। ইরানে ব্যর্থতার পর তার জনপ্রিয়তায় কী পরিমাণ ধস নেমেছিল, এই একটা সংখ্যাই তা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? একদিকে দেশ দখল করা প্রায় অসম্ভব, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতির চাপ। এই সব কিছু মাথায় রাখলে সবচেয়ে সম্ভাব্য ফলাফলটা কি হতে পারে? দেখুন, একটা লম্বা যুদ্ধ কিন্তু কারোর জন্যই ভালো না। তেলের দাম বাড়তে শুরু করবে, যা পুরো বিশ্বের অর্থনীতিতে চাপ ফেলবে। আমেরিকার যে আঞ্চলিক মিত্রদের দেশে মার্কিন ঘাঁটি আছে, তারাও উদ্বিগ্ন হয়ে উঠবে। আর সবচেয়ে বড় ভয়, যুদ্ধটা যদি আরও বড় আকারে ছড়িয়ে পড়ে। এই সবগুলো চাপে কিন্তু দ্রুত একটা সমাধানের দিকে ঠেলে দেবে। এ কারণেই ধারণা করা হয় যে এটা কোনো লম্বা যুদ্ধ হবে না, বরং একটা সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘাত হবে। বাইরের চাপগুলো খুব বেশি বেড়ে যাওয়ার আগেই নির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জন করে তারপর একটা মধ্যস্থতার মাধ্যমে শান্তি স্থাপন করা হবে। আর এখানেই একটা দারুণ কৌশলগত ব্যাপার আছে, যাকে বলা হয় আর্সেনিস্ট ফায়ার ফাইটার প্যারাডক্স। মানে, যে নিজেই আগুন লাগায় সেই আবার ফায়ার ফাইটার সেজে এসে আগুন নেভানো কৃতিত্ব নেয়। ভাবুন, যে শক্তি নিজে একটা সংকট তৈরি করল, সেই শক্তি আবার শান্তি আলোচনার মধ্যস্থতা করে নায়ক সাজার চেষ্টা করবে। তো এই পুরো ব্যাপারটা বোঝা কেন জরুরি? কারণ এটা আমাদের আধুনিক যুদ্ধের জটিলতাটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। দেখায় কিভাবে পররাষ্ট্র নীতির সাথে দেশের ভেতরে রাজনীতি জড়িয়ে থাকে। আর এর প্রভাব কিন্তু শুধু তেলের দাম বা বিশ্ব অর্থনীতিতেই সীমাবদ্ধ না। এটা ওই অঞ্চলের লাখ লাখ মানুষের জীবন, এমনকি বিদেশে কর্মরত কর্মীদের পাঠানো রেমিটেন্সের ওপরও সরাসরি প্রভাব ফেলে। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রইল। এই যে যুদ্ধের মঞ্চ, এখানে দেশগুলো যে লক্ষ্যগুলোর কথা বলে, সেগুলোই কি তাদের আসল লক্ষ্য হয়, নাকি পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলে?